সময় এমন দৃশ্য ফারিসের অসম্ভব ভালো লাগে। শার্টটা শরীর থেকে খুলে নিল ফারিস। দুহাতে চুলগুলো ব্যাক ব্রাশ করে ড্রয়িং বোর্ড আর রঙগুলো সাজিয়ে রাখায় হাত লাগালো সে। মাঝারি সেন্টার টেবিলটা ড্রয়িং বোর্ডের পাশে রেখে উপরের তাকে ব্রাশ আর প্যালেটগুলো রাখলো। বাকি রঙগুলো নিচের তাক আর জানালার ফাঁকা জায়গায় সাজিয়ে রাখলো। শীতের মাঝেও ফারিসের কপালে চারপাশে ঘামের ফোঁটা ফোঁটা অস্তিত্ব। বিরক্তি নিয়ে কাজ শেষ হতেই ফ্রেশ হয়ে এলো ফারিস। ইসরা তখন মোনাজাত ধরেছে। ফারিসে গিয়ে সে ধরপড়িয়ে শুয়ে পড়ল ইসরার কোলে। মোনাজাত শেষ করে ফারিসের দিকে তাকালো ইসরা। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো সে, এখানে শুলেন যে? ইসরাকে ভ্রুকুচকাতো দেখে ফারিসও বিশেষ কায়দায় এক ভ্রু উঁচু করে শুধালো, তুমি এখানে, আমার কোল এখানে, তাহলে আমি শুভ কোথায়? খিলখিলিয়ে হেসে উঠল ইসরা। ঠান্ডা দুহাতে ছুঁয়ে দিল ফারিসের গাল। ফের ইসরা বলল, আমি আপনার বালিশ নাকি? সন্দেহ আছে? আলবাত আছে। ওকে, বেডে আসো, সব সন্দেহ দূর করে দিই। মানে ছি, অসভ্য লোক। কথায় কথায় বেড বেড করেন। ইসরার কথায় ডান হাত মাথার নিচে দিয়ে কাতর হয়ে শুল ফারিস। অবাক কণ্ঠে শুধালো সে, ও রিয়েলি? বউকে ভালোবাসা অসভ্যতামি নাকি? কোন বইয়ে এই আইন উল্লেখ করা আছে? আপনার সাথে কথাই পারবো না। উঠবো আমি, উঠুন। সোজা হয়ে বসলো ফারিস। ইসরা জায়নামাজটা উঠিয়ে ভাঁজ করে রেখে দিল জায়গা মতো। কাজ শেষ করে রুম থেকে বেরিয়ে গেল ইসরা। ইসরা বেরিয়ে যেতেই ফারিস ফোনটা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সন্ধ্যা ঠান্ডা বাতাস ছুঁয়ে দিল ফারিসের উন্মুক্ত দেহ। ডায়ালিস্ট থেকে নাম্বার বের করে কাউকে কল দিল ফারিস। রিসিভ হতে সে শুধালো, পাসপোর্ট, ভিসা সব রেডি? জি স্যার, যে কোনো সময় আপনারা দেশে ছাড়তে পারবেন। আপনার এর আগের রেজিস্ট্রি পেপারটা থাকায় সহজেই কাজটা হয়ে গেছে। ওকে, তোমার পেমেন্ট পাঠিয়ে অ্যাকাউন্টে দিব। ধন্যবাদ স্যার। কলটা কেটে দিল ফারিস। অন্ধকার বাগান থেকে চোখ তুলে তারা শূন্য আকাশের দিকে তাকিয়ে কিছু প্ল্যান গুছিয়ে নিল নিজের মস্তিষ্কে। ফারিস দাঁড়িয়ে দাঁড়িয়ে আট করছে। ইসরা সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। দুপুরে শাওয়ার না নেওয়ায় এত রাতে শাওয়ার নিয়েছে সে। টাওয়ালটা চুলে বেঁধে আয়নার সামনে দাঁড়ালো ইসরা। ফারিস ক্যানভাসে আট করার ফাঁকে ফাঁকে বার কয়েক তাকালো ইসরার দিকে। অতঃপর কিছু একটার দিকে তাকিয়ে অনুসন্ধানী কণ্ঠে প্রশ্ন করলো ফারিস, লিটল গার্ল, তুমি রাতে ইনার পরে ঘুমাও? হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? ফারিস ইশারা করলো ইসরার পিঠের দিকে। চুলের পানিতে ভিজে গেছে জামাটা, যার ফলে সাদা জামার ভিতরের কালো ইনারটা দৃশ্যমান। আচানক ধর্মরিয়ে আয়নার সামনে থেকে সরে গেল ইসরা। ফারিস ফের শুধালো, দিস ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস সুইটহার্ট। ইনারটা চেঞ্জ করে এসো। মানে? রাতে ইনার পরে ঘুমালে কত সমস্যা হয় জানো তুমি? ইটস ভেরি ডেঞ্জারাস। ইট ব্লকস ব্লাড ফ্লো। দেয়ার মে বি ইচিং অর পেইন অ্যারাউন্ড দ্য ব্রেস্ট। আপনি এত কিছু জানেন কিভাবে? ইটস জেনারেল নলেজ লিটল গার্ল। আমি তো জানি না। ব্রাশটা প্যালেটে রেখে ফারিস উঠে এলো চেয়ার ছেড়ে। ফারিস এগোতেই ইসরা পেছালো। পেছাতে গিয়ে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা লাগলো তার। ইসরার ভয়ের তো মুখশ্রী চেয়ে ফিচেল হাসলো ফারিস। আমার আপনাকে ভয় করছে ফারিস। আপনি খুব ব্যথা দেন। এগিয়ে এসে ইসরাহের পিঠ নিজের দিকে দিয়ে আয়নার সামনে দাঁড় করালো তাকে। ফারিসের শক্তপোক্ত শীতল হাত এনে রাখলো ইসরায়ের জামার চেইনে। ফার্স্ট টাইম ছিল তো, তাই ব্যথা পেয়েছো সুইটহার্ট। নেক্সট টাইম থেকে আর লাগবে না। আলতো হাতে জামার চেইনটা খুলতেই ফারিসের চোখের সামনে উন্মুক্ত হলো ইসরায়ের শুভ্র পিঠের মধ্যে কলঙ্কের মতো লেপটে থাকা কালো ইনারের ফিতাটা। ফারিস দুপাশ থেকে দুহাত টেনে ধরল ইনারের কালো স্টেপগুলো। চোখ বন্ধ করে নিল ইসরা। পরপর হাত উল্টো ঘুরিয়ে নিজের পিঠের সাথে ফারিসের বাম হাতখানা চেপে ধরল সে। ইসরাকে এমন কুপকাত হতে দেখে বাঁকা হাসল ফারিস। দুদিক থেকে ফিতেটা টেনে ধরে হুক থেকে খুলে দিল সে। আয়নায় এক ঝলক নিজেকে দেখে নিজেই লজ্জা পেল ইসরা। তড়িঘড়ি করে সে সরতে চাইলেও ফারিস ছাড়ল না। একটু ঝুঁকে অধর ছুঁয়ে দিল ইসরার কলার বনে। লিটল গার্ল, ডু ইট অ্যাগেন, প্রমিস, জাস্ট 5 মিনিটস। ফারিসের ঘোর লাগা কণ্ঠে ছটফটে উঠল ইসরা। এলোমেলো হাতে আঁচড় কাটল ফারিসের প্রশস্ত বুকে। ফারিস বাধা দিল না। প্রিয়সীর নখের হিংস্র আঁচড়গুলো সহ্য করে নিল সে। কাঁদো কাঁদো কণ্ঠে ইসরা শুধালো, না ফারিস, আমি আর পারবো না। আমার পুরো শরীর ব্যথা করছে। অলরেডি আপনি দেখুন, আমার দিকে তাকান। ইসরার কাঁদো গলা শুনে ফারিস থামল। ইসরায়ের ছোট্ট মুখখানা দুহাতে রাজলায় পরে কয়েকটা চুমু খেলো সে। ইটস ওকে লিটল গার্ল, ইউর সেফটি ফার্স্ট। বিছানা থেকে নেমে সোফার হাতল থেকে সাদা টাওয়ালটা নিয়ে কোমরে পেঁচিয়ে নিল ফারিস।
মেয়েটাকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে ইসরাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দিল সে। শাওয়ারে ঠান্ডা পানির ফোঁটাগুলো ইসরার শরীরে বরফের টুকরোর মতো গাঁথল। ব্যথায় চোখ বুজে নিল সে। ফারিসের অজস্র ভালোবাসার ছোঁয়াতে বিধ্বস্ত তার শুভ্র কায়া। ফারিস কর্নার থেকে শাওয়ার জেল নিয়ে ইসরার শরীরে মেখে নিল। শাওয়ার ছেড়ে চুলগুলো ভালো করে ধুয়ে নিল সে। শাওয়ার শেষে ফের টাওয়াল পেঁচিয়ে ইসরাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল ফারিস। কাবার্ড খুলে নিজের টি শার্ট কালেকশন থেকে কালো টি শার্ট আর ইসরার বাকি পোশাকগুলো নিয়ে ইসরাকে দিল ফারিস। টি শার্ট দেখে ধীর কণ্ঠে প্রশ্ন করল ইসরা। টি শার্ট? ইয়েস, তোমার কামিজগুলোর বুকের কাজ হেভি। বুকে মাথা রেখে ঘুমোতে ডিস্টার্ব ফিল হয়, চুলে স্টোনগুলো বিঁধে যায়। হ্যাঁ? কিছু খাবে? না। ওকে, আমি শাওয়ার নিয়ে আসছি। পোশাক পরিধান করে নরম বিছানায় শরীর এলিয়ে দিল ইসরা। ফারিসের ল্যাভেন্ডার পারফিউমের মিষ্টি সুভাষে পরমাবেশে চোখ বুজে নিল সে। কমফোর্টার, বালিশ, চাদর সব কিছু থেকে ফারিসের শরীরের সুভাষ। সকাল 8:30 বাজে। ছাদে জামাকাপড়গুলো রোদে শুকোতে দিয়ে ছাদ থেকে নামলেন সাইমা খাতুন। আধ পুরনো কাপড়টা ধরে ধীর পায়ে বেলকনিতে আসতেই ফারিসকে দেখতে পেলেন তিনি। ফারিসকে দেখতেই ডাক দিলেন সাইমা। এই ধলা গেঞ্জি পরা সেরা খাড়াও। সদ্য ঘুম থেকে উঠেছে ফারিস। ফ্রেশ হয়ে কিচেনে যাচ্ছিল লেবু আর গরম পানি আনতে। সাইমা খাতুনের ডাকে দাঁড়িয়ে পড়ল ফারিস। দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ালো সাইমার সামনে। ফারিস আসতেই সাইমা ফারিসের পা থেকে মাথা অবধি ছোট চোখে পরখ করলেন। ছেলেটা দেখতে একেবারে রাজপুত্রের মতো। এত সুন্দর মানুষের দর্শন এই দেশে সহজে পাওয়া যায় না। বিশেষ সময় কাল ভেদে দেখা যায়। ওনাকে এভাবে তাকাতে দেখে গলা পরিষ্কার করে ফারিস শুধালো। আমাকে ডাকলেন? হ, কেন? এমন ধলা হইছো কেমনে? আর তোমার তো নাকি 30 বছর শেষ ওইবার পথে, তাহলে তোমার ভুঁড়ি কই? সাইমা খাতুনের কথায় ঠোঁট চেপে হাসি আটকালো ফারিস। জিম করে ফিট থেকে ভুঁড়ির চর্বি গলিয়ে ফেলেছি। ও আপনি সুন্দর হতে চান? হ, ভুঁড়িটাও কমাইতে চাই। তাহলে তো আপনাকে জিমে ভর্তি হতে হবে, প্লাস ডায়েট কন্ট্রোল করতে হবে। ফারিসের কথা বুঝলেন না সাইমা। কাপড়টা কানের পাশে গুজে শুধালেন তিনি। কিতা কইলা বুঝলাম না। জিম মিন্স এক্সারসাইজ। বাংলা কাও সেরা। ব্যায়াম করতে হবে। কেমনে? এই ধরুন, ডায়েটের অংশ যে খাবারগুলো ওইগুলো খেতে হবে। নিয়মিত জিমে যাওয়া, চিয়া সিড ভেজানো পানি, কুসুম গরম পানি সাথে লেবু মিক্স করে খেতে হবে। আরও আছে। থামো, লাগতো না আমার সুন্দর হওয়া। মুখ বাঁকিয়ে ফারিসের পাশ কেটে চলে গেলেন সাইমা। যেতে যেতে ফিসফিসিয়ে বললেন তিনি। খাওয়া ছাড়া এই জীবনে আর কি আছে? আর এই 2 দিনের পোলা আমার খাওয়া ছাড়তে কইতাছে। আমারে বলত পাইছো? তুমি কিছু খাইয়া সুন্দর হইছো, বুঝি না আমি একটা জাউরা। চপিং বোর্ডে সবজি কাটছেন আসফা বেগম। ওনাকে দেখেও না দেখার ভান করে কিচেনে প্রবেশ করলো ফারিস। ওয়াটার বোতলটা কিচেন কাউন্টারে রেখে পাতিলে করে পানি বসিয়ে স্টোভ অন করলো সে। স্টোভ অন করার শব্দে পেছনে ফিরে তাকালেন আসফা বেগম। ফারিসকে দেখে ফের নিজের কাছে মনোনিবেশ করলেন তিনি। আমার রান্নাঘরে তোমার পা বাড়ানো লাগলো? ফারিস জবাব দিল না। পানির মধ্যে লেবু চেপে হাত ধুয়ে বেরিয়ে গেল সে। আসফা বেগম ছুরিটা শব্দ করে চপিং বোর্ডে রেখে দিলেন। আঁচলে হাত মুছে হন্তদন্ত পায়ে এগিয়ে গেলেন নিজের ঘরের দিকে। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে কল দিলেন কাউকে। ফোনটা রিসিভ হতেই আসফা বললেন। কেমন আছিস নাফি? ভালো আন্টি, তুমি? ভালো নেই, কিন্তু এইবার থাকবো। কেন, কি হয়েছে? তুই কোথায়? আপাতত ছুটিতে বাড়িতে আছি। একবার ঢাকায় আসবি? কেন? ইশরাহ সিলেট যাবে তাই। বোনের না সামনে পরীক্ষা। সমস্যা নেই, তুই পারলে এখনই রওনা দে। সকালের আগে পৌঁছাতে পারলে ভালো হতো। নাফি কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলল, আচ্ছা নেক্সট বাসের টিকিট কাটছি। তুমি চিন্তা করো না আন্টি। আয় বাবা। কলটা কেটে দিলেন আসফা। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে প্রাপ্তির হাসি হাসলেন। তিনি বেঁচে থাকতে ফারিস আর যাই হোক ইসরাকে নিয়ে যেতে পারবে না। ওনার একমাত্র আপন বলতে ইসরাই আছে। বিজনেস পার্টনারের সাথে কনফারেন্স কলে কথা বলা শেষ হতেই কল কেটে ল্যাপটপটা বন্ধ করে রাখলেন আরহাম শিকদার।
টেবিলের এক পাশে থাকা অফিসের ফাইলগুলো নিয়ে চেক করা শুরু করলেন তিনি। বেশ কয়েকদিন অফিসে না যাওয়ার ফলে প্রচুর ফাইল পেন্ডিং হয়ে আছে। ম্যানেজার সকালেই সিগনেচারের জন্য পাঠিয়েছিল। ওনার ফাইল দেখার মাঝেই ফারিস নক করে কনফারেন্স রুমে ঢুকলো। বাবা আসলাম। এসো এসো। সোজা হয়ে বসলেন আরহাম শিকদার। ফারিস ওনার চেয়ারটায় সামনে বসলো। কালো ফুল স্লিভ টি শার্টটায় স্লিভগুলো কোণে অবধি গুজে নিল সে। কোমল দৃষ্টিতে আরহাম শিকদার ফারিসের দিকে তাকালেন। নীরবতা ভেঙে ফারিস শুধালো, ইসরা পাসপোর্ট ভিসা সব রেডি আব্বু? ফারিসের কথার মানে বুঝে হতাশ শ্বাস ছাড়লেন আরহাম। চেয়ারে নিয়ে আরেকটু সামনে এসে বসলেন তিনি। পরপর দুঃখী কণ্ঠে বললেন আরহাম, তাহলে এবার ফিরতে তোমার সাথে মেয়েটাকেও নিয়ে যাবে? হ্যাঁ। টিকিট বুকিং শেষ, সব ঠিক করে আমাকে জানালে? না, টিকিট বুকিং করা বাকি। আমার ফিরে যেতে হবে। আলাস্কায় আমার লিটল গার্লের পুরো ভবিষ্যৎ পড়ে আছে। ওর জন্য তিলে তিলে গড়ে তুলেছি সব। ভালো। তোমার পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি, দেন তোমাকেও নিয়ে যাব। সব ফেরে বাংলাদেশে পড়ে থাকা আমার পক্ষে সম্ভব না আব্বু। আর তোমরা দুজন ছাড়া আমার এই পৃথিবীতে কেই বা আছে বলো? ফারিসের কথা শেষে আরহাম শিকদার বললেন, আমি আমার জন্মভূমিতেই অনেক ভালো আছি জওয়ান। বাবার করে জাওন সম্বোধনে আচানক চোখ তুলে আরহাম শিকদারের দিকে তাকালো ফারিস। ডাক্তার ছোটবেলাতে তার মা ডাকতেন। এরপর বহু বছর আর এই নামে তাকে ডাকেনি কেউ। মায়ের মুখ ছাড়া ডাক্তার কারো মুখেই সহ্য হয় না ফারিসের। আসছি। আর এক সেকেন্ডও দাঁড়ালো না ফারিস। দরজা খুলে বেরোতেই ধাক্কা লাগলো ইসরার সাথে। মলিন হেসে ইসরার দিকে তাকালো সে। পানিতে টলমল করছে ইসরায়ের অক্ষি যুগল। ব্যতিব্যস্ত হয়ে ইসরার গাল চেপে ধরল ফারিস। অবাক কণ্ঠে বলল সে, কাঁদছো কেন লিটল গার্ল? কেউ কিছু বলেছে জান? ফারিসের প্রশ্নে ইসরা আলতো হাতেই ধাক্কা দিল ফারিসের বুকে। তার নমনীয় হাতের ধাক্কায় কিছুই হলো না ফারিসের। এগিয়ে এসে ইসরার দু চোখ মুছে নিজের বুকের সাথে মিশিয়ে নিল তাকে। তোমার চোখে পানি কেন লিটল গার্ল? আমার সহ্য হয় না তোমার চোখে পানির অস্তিত্ব। শরীর ব্যথা করছে, ডক্টরের কাছে যাবে? ফারিসের ব্যস্ততা দেখে ইসরা শক্ত করে জড়িয়ে ধরল তাকে। বুকে মুখ গুজে করুণ কণ্ঠে শুধালো সে, আপনি আবার আমেরিকা ফিরে যাবেন ফারিস? আবার সেই 12 বছর আগের মতোই আপনি হারিয়ে যাবেন? আমি পারবো না সহ্য করতে। এর দেশে আপনার তো সব আছে, কিন্তু আমার যে আপনি ছাড়া কেউ নেই। অভ্যাসে পরিণত হয়ে এখন পালানোর ফোন দিয়ে আসছেন। আমি আপনাকে ছাড়বো না। ফারিস ঠোঁট বাঁকিয়ে হাসলো। রিল্যাক্স লিটল প্রিন্সেস। তোমার ফারিস তোমাকে ছাড়া এক পাও নড়বে না এই বাড়ি থেকে। তোমার পাসপোর্টের কথা বলেছি আমি। সূর্যের উষ্ণ আলো ইসরাহের চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল তার। বিছানা হাতে ফারিসের ফোনটা পেল সে। স্ক্রিনে টাচ করতেই জলজল করে উঠল ফারিসের ঘোড়ার পিঠে বসা একটা ছবি। বলিষ্ঠ দেহের ফারিসের বক্ষ বিভাজনের পুরোটাই ছবিতে উন্মুক্ত। চুলগুলো এলোমেলো হয়ে জড়িয়ে আছে কপালে। দুহাতে ধরা ঘোড়ার লাগাম। ছবিটাতে যেন থেকে থেকে ঠিকরে প্রকাশ করছে ফারিসের বীরত্বের, তার গাম্ভীর্য আর নিখুঁত সৌন্দর্যের। ইসরা ঘুম ঘুম চোখে ছবিটা দেখলো। আচানক তার মুখ থেকে বেরিয়ে এলো, মাশাআল্লাহ, একটা মানুষ এতটা সুন্দর নিয়েও জন্মাতে পারে। পাশে থাকার পরও ছবি দেখছো কেন? লুক অ্যাট মি লিটল গার্ল। ফারিসের ঘুম ঘুম কণ্ঠ শুনে ইসরা হাত থেকে মেঝের কার্পেটের উপর পড়ে গেল ফোনটা। ধরা পড়ে যাওয়ায় তড়িঘড়ি করে ইসরা উঠতে নিতেই ফারিস টেনে ধরল তার সুগঠিত বাঁকানো কোমর। মুহূর্তে ইসরাকে বেডের সাথে চিপকে ধরে ফারিস শুধালো, ছবিটা তো এতক্ষণ থেকেই মনোযোগ দিয়ে দেখছিলে, তাহলে সরাসরি দেখতে এত অনীহা কেন? হাজব্যান্ড হই তোমার, যেভাবে ইচ্ছে দেখতে পারো। আই এম ইয়োর প্রপার্টি লিটল লাইফ। ফারিসের ঘুমন্ত স্বর আর ডার্ক মেরুন অধর ঠোঁট জোড়া দেখে শুষ্ক ঢোক গেল ইসরা। ছবিটা সুন্দর। তার মানে আমি সামনাসামনি দেখতে সুন্দর না? না না না, তা কেন হবে? ইসরার অগোছালো কথায় হৃদয় কুচকে নিল ফারিস। সে আরেকটু ঝুঁকে দূরত্ব গোছালো নিজেদের। থেমে থেমে ডার্ক মেরুন অধর যুগল নাড়িয়ে হাস্কিং স্বরে বলল ফারিস, তাহলে কি? আপনি অনেক সুন্দর। চোখের দিকে তাকিয়ে বলো। ইসরা ফারিসের চোখে তাকিয়ে ফের চোখ নামিয়ে নিল। চোখ নামাতেই তার চোখে পড়ল ফারিসের শুভ্র বুকে। প্রশস্ত ফর্সা বক্ষের মাঝে দুটো কালো কয়লা। খিলখিলিয়ে হেসে উঠল ইসরা। হুট করে মাথা উঠিয়ে ইসরা কামড় বসালো ফারিসের চেস্ট মাসলে। ব্যথা পেলেও চুপচাপ ইসরার কামড়টা সহ্য করে নিল ফারিস। পরপর ইসরায়ের কোমর আর একটু শক্ত করে জড়িয়ে ধরে ফিজের কণ্ঠে শুধালো সে, এখন যদি সেম জায়গায় আমি কামড় দিই সহ্য করতে পারবে লিটল গার্ল? না না। ইয়েস,
একটা কামড় দেয়াই যায় লিটল গার্ল। দিলাম তাহলে। কথা শেষ করে ফারিস ঝুঁকতেই ইসরা ঝটপট শুরু করলো। ফারিসের শক্ত বাঁধন থেকে ছাড়া না পেয়ে কাঁদো কাঁদো হয়ে উঠল ইসরার বদন। ফারিস ঠোঁট কামড়ে হাসলো, অবাক হয়ে প্রশ্ন করল, কাঁদছো কেন? কামড় দিয়েছি? না, তবে? আপনার উপর বিশ্বাস নেই। রিয়েলি? উঠবো ফারিস, কেন? ভার্সিটি যাব। ফারিস সরে গেল। সে সরতে ইসরা উঠে পড়লো। দ্রুত পায়ে নেমে কাপড় থেকে জামা কাপড় নিয়ে শাওয়ারে ঢুকলো ইসরা। ফারিস ঘুমোতে নিয়েও আর ঘুমালো না। থাই গ্লাসের ফাঁক গলিয়ে পড়া রোদের দিকে তিরিক্ষি চোখে তাকিয়ে রইল সে। ইসরা বেরোতেই ফারিস ফোন স্ক্রল করতে করতে না তাকিয়ে প্রশ্ন করলো তাকে, তোমার ছেলে ফ্রেন্ড আছে লিটল গার্ল? আছে। কি নাম? ফারিসের জানা সত্ত্বেও ইসরাহের মুখ থেকে শুনতে চাইল সে। ইসরা চুল থেকে টাওয়াল ছাড়াতে ছাড়াতে বলল, রবিন বিয়েতে এসেছিল তো, দেখেননি? জানি না। বারান্দার দরজাটা খুলে ইসরা এসে ড্রেসিং টেবিলের সামনে বসলো। হেয়ার ড্রায়ারটা নিয়ে চুল শুকানোতে মনোনিবেশ করলো সে। চুল শুকানো শেষে ওড়নাটা হিজাবের মতো পেঁচিয়ে উঠে পড়ল ইসরা। ভার্সিটির জন্য একসাথে রেডি হয়ে নামলো ইসরা। তখন আরহাম শিকদার টেবিলে বসে চা পান করছেন। আসফা বেগম কিচেনে। ইসরা ডাইনিং টেবিলে এসে বসলো। উচ্চস্বরে ডাকলো আসফা বেগমকে। আম্মু নাস্তা দাও, দেরি হয়ে যাচ্ছে। ইসরার ডাকে নাস্তা নিয়ে এলেন আসফা। রুটির প্লেটটা ইসরার সামনে রেখে প্লেট সাজানোর ফাঁকে শান্ত কণ্ঠে বললেন তিনি, নাফি আসছে। ইসরা নাস্তার প্লেটটা নিয়ে ফু দিয়ে গরম রুটি ছিঁড়ে ভাজি নিয়ে মুখে দিল। ফের চিবোতে চিবোতে হাত ঘড়িতে সময়টা দেখে নিল একবার। 8:50। এখনও যথেষ্ট সময় আছে। আন্টি আসবে আম্মু? মুখ কালো করে নিলেন আসফা। চিন্তিত মুখে ইসরার পাশে চেয়ারটা টেনে বসলেন উনি। আপা অসুস্থ, তাই নাফি তোকে নিতে আসবে। কিন্তু আমি এখন যাব কিভাবে আম্মু? তুই ছাড়া তোর আন্টির আর কে আছে বল? এই বিপদের সময় তুই না গেলে কিভাবে হবে বল মা? ফারিস যাবে, ওনাকে বলে আসি। মনে মনে বিরক্ত হলেও মুখে কিছু বললেন না আসফা। সবখানে শুধু ফারিস ফারিস, ফারিসের জয়গান। ঠোঁটে হাসির রেষ্টে নেই, তিনি শুধালেন, আপাতত ওকে বলিস না, ছেলেটা ভাববে আমি তোর ক্ষতি চাই, পরে জানিয়ে দিলেই চলবে। আচ্ছা আমি যাই তাহলে, বাড়ি ফিরে ব্যাগ গুছিয়ে নিব। প্রয়োজন নেই, আমি তোর ব্যাগ পাঠিয়ে দিব নাপির কাছে। তুই ভার্সিটি থেকে বাস ধরে নিস, না হয় যেতে যেতে রাত হয়ে যাবে। মায়ের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে ইসরা শুধালো, কি আর করার, আন্টির অসুখ, তাই যেতে তো হবেই। ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়াতে আসফা বেগম জড়িয়ে ধরলেন ইসরাকে। মাথা মুছে মমতাময়ী কণ্ঠে বললেন তিনি, দোয়া করি ভালো থাক, খুব ভালো থাক। আমার জীবনের সব অপূর্ণতা তোর জীবনে পূর্ণতা হয়ে ধরা দিক। এই বিচ্ছিরি দোটানা থেকে তুই মুক্তি পা। ইসরা মিষ্টি হাসলো। মায়ের কোমর জড়িয়ে আহ্লাদে স্বরে জবাব দিল সে, এমন করে বলছো যেন তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। সিলেট দূরই বটে। আচ্ছা বেরোই। লিটল গার্ল স্টপ। ফারিসের ডাকে ওর দিকে তাকালো ইসরা আর আসফা বেগম। ফারিসের উপস্থিতি ফোটা ফোটা ঘামের অস্তিত্ব দেখা দিল আসফা ললাটে। ছেলেটা এখন আবার কোথায় বেরোবে? ঝামেলা না বাঁধলেই নয়। ইসরা নির্নিমেষ চোখে তাকালো ফারিসের দিকে। ফর্মাল ড্রেস আপে সিঁড়িতে দাঁড়িয়ে আছে ফারিস। লাইট গ্রে স্যুটের সাথে কালো শার্ট। বাম হাতের কবজিতে ব্র্যান্ডের দামি ঘড়ি। ডান হাতে সবসময় পরা সোনালি রঙের ব্রেসলেটটা। দুহাত পকেটে গোজা ধীর পায়ে নেমে এলো সে। ফারিসের প্রতিটা পদক্ষেপ যেন মেপে ফেলে সে। হাসলো ইসরা। সে ঠিক যতটা অগোছালো, ফারিস তার দ্বিগুণ পরিপাটি। ইসরা বাম পাশে এসে দাঁড়ালো ফারিস জওয়ান। তার ল্যাভেন্ডার পারফিউমের মনোমুগ্ধকর সুবাসে মোমো করে উঠল জায়গাটা। বরাবরের মতোই ইসরায়ের নাক টেনে সুবাসটা গ্রহণ করলো। ফারিস আসফা বেগমের দিকে তাকিয়ে হেসে শোধালো, আজ তোমাকে আমি দিয়ে আসবো লিটল গার্ল। ফারিসের কথার পৃষ্ঠে ইসরা সরল কণ্ঠে আওড়ালো, আমি যেতে পারবো ফারিস, আপনার কষ্ট করে যাওয়ার প্রয়োজন নেই। ফারিস হালকা করে ফু দিল ইসরায়ের মুখে। ব্যাগটা নিজের হাতে নিতে নিতে বলল সে, I never feel bad for you, little girl, because you are my only reason to live. ফারিসের কথাগুলো বিষ মন্ত্রের ন্যায় হজম করলেন আসফা। ইসরা এটো প্লেটটা নিয়ে তিনি গটগট পায়ে প্রস্থান করলেন। ফারিস সেদিকে একবার তাকিয়ে ইসরায়ের কোমর জাপটে ধরে হাঁটা ধরল। যাওয়া যাক প্রিন্সেস। বড় বড় গাছের ডালপালা ছাড়িয়ে রোদ এসে পড়েছে ফারিসের কালো গাড়িটার ভেতরে। খোলা জানালা দিয়ে মুখ বাহির করে প্রকৃতি উপভোগ করছে ইসরা। একটু পরপর ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে তার মুখশ্রী। ফারিস কয়েকবার সাবধান করলেও ইসরা শুনল না।
ফারিস ড্রাইভ করার ফাঁকে ইসরায়ের দিকে তাকালো। ডান হাতে স্টিয়ারিং হুইলটা ধরে বাম হাতে ইসরার হাত চেপে ধরল সে। ইসরা লাজুক হেসে বাইরে থেকে চোখ ঘুরিয়ে ফারিসের দিকে তাকালো। সানগ্লাসের কারণে ফারিসের দৃষ্টি বুঝলো না ইসরা। তোমার অনামিকা আঙ্গুলটা ফাঁকা, ঠিক ভালো লাগছে না জান। ব্রেক কষল ফারিস। ব্লেজারের বুক পকেট থেকে বের করলো ছোট লাল বক্সটা। অবাক চোখে সবটা দেখলো ইসরা। ফারিস রিংটা বের করে পরিয়ে দিল ইসরায়ের অনামিকা আঙুলে। হিরের রিংটা জলজল করে উঠল ইসরায়ের কোমল হাতে। চোখ ভরে সেই দৃশ্য